স্বাভাবিক ছিলেন উনি নরেন্দ্র মোদী। কি ট্যাকটিক্স বুঝে জানি না, আমি জানি না। মানে উনি যেরকম একটা ট্যাকটিক্যাল সিচুয়েশনে মনে করেন যে একটা লিমিটেড ওয়ার, এখানে তো ফুল স্কেল ওয়ার হয়নি এবং হবেও না। ফুল স্কেল ওয়ার হলে আপনি হিসাব নিবেন যে ওদের 500-র উপর প্লেন আছে, এদের 300-র উপর প্লেন আছে। নরেন্দ্র মোদী একজন বুদ্ধিমান পারি না, তারা এটার সাথে তার পলিটিক্স এর সাথে মিশিয়ে তারা কোন রকমে এটা একটা অ্যাচিভমেন্ট তাদের জনগণকে দেখাইতে চাইছে, এবং এটাই হচ্ছে সেই হিন্দুত্ববাদের। এইটাই এই অপারেশনের মাধ্যমে এটা এসছে। পাকিস্তান যখন এই অপারেশনটার পরে পাকিস্তান কিন্তু এটা নিন্দা করেছে এবং বলেছে যে এটার মধ্যে কোনো ইনভেস্টিগেশন হলে তারা এখানে সরাসরি সাহায্য করবে। ভারত অ্যানোমাসলি কোনো কিছুই ইনভেস্টিগেশন করে নাই, নিজের মতো করেছে। টক শোতে আমি বিনা সিকরিকে দেখলাম যে নাও উই হ্যাভ টু ডু ইনভেস্টিগেশন, পাকিস্তান বিহাইন্ড ইটস এ জোক, ইটস কনফার্ম দ্যাট পাকিস্তান ইজ বিহাইন্ড ইট। সো ইট ওয়াজ এ প্রিএম্পটিভ যে ভারত খুব টেকনিক্যালি এটার মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আসার জন্য অপারেশন সিন্দুর বলেছে। কি কারণে? কারণ ওই যে 26 জন মারা যারা গেছে তার মধ্যে অনেকে বিধবা হয়েছেন। এটার সাথে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সিম্প্যাথি ড্র করার চেষ্টা করেছে। আর অপরদিকে পাকিস্তান, আমি বলবো তারা তো প্রস্তুত ছিলই। মানে এখানে এর আগে যখন 2019-এ বালাকোটে অপারেশনের আগে তারা নাম্বার অফ ডাইভারশনের ব্যবস্থা করেছিল, বাট এইবার তারা যেটা করেছে সেটা হচ্ছে বলেছে যে তারা ইয়া এলাকায় ইন্ডিয়া ঘোষণা করেছে তারা এই কাশ্মীর এলাকাতে এয়ারফোর্সের মহড়া করতেছে। মহড়ার ফাঁকেই তারা অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করেছে। আমার ধারণা যে পাকিস্তানি তো রেডি ছিল, যখন তারা এই মানে ইনিশিয়াল ফগ অফ ওয়ার এর মধ্যেই তো ওরা বুঝতে পেরেছে যে তারা দাবি করেছে 5টা, যদিও এখন পর্যন্ত কনফার্ম হয়েছে 3টা। কারণ ইন্ডিয়ার একজন একজন স্পোকসম্যানের রেফারেন্স দিয়ে রয়টার ছাপিয়েছে যে 3টা তাদের বিমানের ডেব্রিস পাওয়া গেছে ইন্ডিয়া অধ্যুষিত কাশ্মীরে। এবং এই সেম একটা নিউজ করেছিল দ্য হিন্দু, বাট এই নিউজটা করার পরে তারা আবার এটা সরিয়ে দিয়েছে। বাট বোঝা যাচ্ছে যে 3টা মোটামুটি কনফার্ম। সো যখন পাকিস্তান দেখেছে যে তাদের একটা নিশ্চিত জয় হয়েছে, যেখানে যদি একটা বিমান হইতো তাহলেও পাকিস্তানের জয় হতো, সেখানে 5টা ইজ এ টু গুড। সো এই সিচুয়েশনে তারা এটাকে সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তারা নামটা বলেছে হচ্ছে অপারেশন সোহাগ রাত। তারাও একটা জাস্ট টু আন্ডারমাইন ইন্ডিয়ান অপারেশন। আমি যেটা অ্যাকচুয়ালি কালকে রাতে আমি একদম শুরু থেকেই ইন্ডিয়া এবং পাকিস্তানি মিডিয়াগুলো দেখতেছিলাম। এখানে লাস্ট আমি দেখলাম যে সিএনএন বলেছে যে পাকিস্তানের 26 জন মারা গেছে এবং 46 জন আহত হয়েছে, এবং অপরদিকে ইন্ডিয়ার 10 জন মারা গেছে আর 48 জন আহত হয়েছে। ওদের 5টা বিমান ভূপাতিত হয়েছে এবং একটা ড্রোন, যেটা মানে মিলিটারি গ্রেড ড্রোন, যেটা আর কি অ্যাটাকের জন্য ব্যবহার করা হয়। তো আমি আরো ডিটেলস পাকিস্তানের মিলিটারি অফিসার যারা আছে, এয়ারফোর্স অফিসার, তাদের ইয়াতে শুনলাম যে তারা, আচ্ছা আরেকটা জিনিস বলে নিই, পাকিস্তান কিন্তু বলেছে যে 9টা না 6টা জায়গায় তারা ইয়াটা করেছে, বম্বিংটা করেছে। এবং এর মধ্যে ওই ইনিশিয়াল স্টেজে তারা বলেছিল যে 3 জন মারা গেছে, যেটার মধ্যে একজন আবার 3 বছরের শিশুও ছিল। এবং ওরা ইন্ডিয়ার পাকিস্তানের স্পেশাল কাশ্মীরেও না, তাদের পাঞ্জাব প্রভিন্সেও কিন্তু সম্ভবত 1টা বা 2টা টার্গেট ছিল, যেটা নট আন্ডার কাশ্মীর। সো আরেকটা জিনিস হচ্ছে, এই অপারেশন যখন হয় তখন এটা পাকিস্তানি ভার্সন। পাকিস্তানি একজন এয়ার ভাইস মার্শাল বলেছে যে 70টা ইন্ডিয়ান ছিল, ফাইটার ছিল, অপরদিকে পাকিস্তানের ছিল 27টা। সো এখানে আমরা দেখেছি যে যখন 2019 সালে যখন তাদের MiG-21 কে ভূপাতিত করে পাকিস্তান, তখন মোদি বলেছিল যে আমাদের যদি এখন রাফায়েল থাকতো তাহলে এই সিচুয়েশন হইতো না। বাট রাফায়েল আসার পরে কিন্তু সিচুয়েশন উন্নত হয় না। আমাদের মিলিটারিতে একটা কথা আছে, ইজ নট দ্য গান, ম্যান বিহাইন্ড দ্য গান ইজ ম্যাটার। সো এখানে ফাইটার পাইলট, ফাইটার মানে উন্নত মানের 4.5 জেনারেশনের ফাইটার থাকলেই হবে না, এর যে চালাচ্ছেন তিনি তার দক্ষতা একটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা শুনলাম যে এই যে 70টা প্লেন ডিপ্লয় করেছে, এর মধ্যে ওদের ছিল 27টা। সো যেটা হয়েছে যে দে হ্যাভ গিভেন এ বিগার টার্গেট। মানে পাকিস্তানের কাছে কিন্তু ওই 27টা যেহেতু তারা ইয়ার ছিল, আর রাফায়েলের বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা অনেক দূর থেকে টার্গেটকে লক করতে পারে, ইভেন ভিজুয়ালি দেখার দরকার নাই, এটা নিজস্ব রাডার আছে। আমি যেটা শুনলাম এই যুদ্ধটা শুরুর আগে
ইন্ডিয়ার বিভিন্ন টক শোতে বলতেছিল যে আমেরিকা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে, আমেরিকা তাদের জ্যামিং ইকুইপমেন্ট দিয়ে আমাদেরকে সাহায্য করবে, আমরা গিয়ে পাকিস্তানে বম্বিং করে আসবো। বাট আমরা দেখলাম জিনিসটা উল্টা। আমি যেটা শুনলাম যে অ্যাকচুয়ালি চায়নার যে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম আছে একটা HQ-9B, এটা একসাথে 300 কিলোমিটার জায়গা কাভার করতে পারে, একসাথে 8টা বিমানকে লক করতে পারে, এবং অ্যাকচুয়ালি ওই 300 কিলোমিটার মধ্যে 5টা প্লেন গিয়েছিল এবং 5টাকেই লক করেছে, এবং 5টাকেই তারা ফেলে দিতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে ওদের ভাষা। সো আমি মনে করি যে ইনিশিয়াল স্টেজে অ্যাকচুয়ালি আমরা আমি আমি নিজেও আগে বলেছিলাম যে এদের যুদ্ধটা হবে না। যুদ্ধটা হবে না। এখানে বুঝতে হবে যে আ একজন বুদ্ধিমান এনিমি একজন মূর্খ এনিমির থেকে ভালো কিন্তু। আমি এই যে ইন্ডিয়ার যে প্রধান নরেন্দ্র মোদী, উনি হচ্ছে চা বিক্রেতা ছিলেন। উনি কি ট্যাকটিক্স বুঝে জানি না, আমি জানি না। মানে উনি যেরকম একটা ট্যাকটিক্যাল সিচুয়েশন এ মনে করেন যে একটা লিমিটেড ওয়ার, এখানে তো ফুল স্কেল ওয়ার হয়নি এবং হবেও না। ফুল স্কেল ওয়ার হলে আপনি হিসাব নিবেন যে ওদের 500-র উপর প্লেন আছে, এদের 300-র উপর প্লেন আছে। অতএব টোটাল ওয়ার, এটা টোটাল ওয়ার। লিমিটেড ওয়ার হয় একটা লিমিটেড জায়গার মধ্যে। লিমিটেড জায়গার মধ্যে যখন হবে, তখন দুই পার্টি তাদের সাফিসিয়েন্ট অ্যাসেট গুলো আছে যেগুলো এন্ট্রি করতে পারবে। বাট এখানে পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 70টা ডিপ্লয় করেও কিন্তু তারা কোনো কিছু করতে পারেনি। সো এখানে আরেকটা জিনিস আমি বলবো যে তারা যখন এই যে অনেকে বলতে পারেন যে পেহেলগামের অ্যাটাকের কারণে যে স্বাধীনতাকামীদের যে অপারেশনটা হয়েছে এটার কারণে হয়েছে। বাট আমি বলবো এটা হচ্ছে মোদি যখন তাদের আর্টিকেল 35 আলফা সম্মত যে প্রিন্সলি স্টেটের যে স্ট্যাটাসটা, এটা যখন অফ করে দিয়ে সরাসরি তাদের আন্ডারে নিয়ে আসে, ওইটার মধ্যে এই হামলার বীজ ইয়া করা আছে। এটার কারণে যে যারা স্বাধীনতাকামী, যারা ভারতের ভিতরে আছে, তারা এই জিনিসটা তাদের স্বায়ত্তশাসনকে কেড়ে নেওয়ার জন্য তারা এটার পিছনে দাঁড়িয়েছে। সো পাকিস্তান যখন এই অপারেশনটার পরে পাকিস্তান কিন্তু এটা নিন্দা করেছে এবং বলেছে যে এটার মধ্যে কোনো ইনভেস্টিগেশন হলে তারা এখানে সরাসরি সাহায্য করবে। ভারত অ্যানোমাসলি কোনো কিছুই ইনভেস্টিগেশন করে নাই, নিজের মতো করেছে। টক শোতে আমি বিনা সিকরিকে দেখলাম যে নাও উই হ্যাভ টু ডু ইনভেস্টিগেশন, পাকিস্তান বিহাইন্ড ইটস এ জোক, it's confirmed that Pakistan is behind it. So it was a preemptive attack. মানে দে সিচুয়েশনটা এমন ভাবে সেট করেছে যে তারা ফাইনালি অ্যাটাক করবে। আমি বলেছিলাম যে এইটা নিয়ে হবে না, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম তারা একটা বুদ্ধিমান প্রাণী, বাট নরেন্দ্র মোদী একজন বুদ্ধিমান প্রাণী না। তারা এটার সাথে তার পলিটিক্স এর সাথে মিশিয়ে তারা কোন রকমে এটা একটা অ্যাচিভমেন্ট তাদের জনগণকে দেখাইতে চাইছে, এবং এটাই হচ্ছে সেই হিন্দুত্ববাদের যে উগ্রতা, এটাই এই অপারেশনের মাধ্যমে এটা এসছে। আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আমেরিকার প্রেসিডেন্টকে যখন জিজ্ঞেস করা হয়েছে ট্রাম্পকে, তখন সেম, ইয়েস আই হার্ড, ইটস সেম। মানে তারা যে অ্যাটাকটা করেছে এটা একটা দুঃখজনক, একটা লজ্জার বিষয়। এবং আমরা ইন্টারন্যাশনাল ইয়াতে দেখলাম যে এখন পর্যন্ত কেউ ইসরায়েল ছাড়া কেউ তার পক্ষে নাই। সো আন্তর্জাতিকভাবে কোনোভাবেই উনি সাপোর্ট পাচ্ছেন না, এবং সবাই পাকিস্তানের যে রোলটা, এটা নিয়ে কিন্তু কেউ ইয়া করতেছে না। মাঝখান থেকে আমি বলবো যে রাফায়েল কোম্পানির রাফায়েল কোম্পানি অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি যে কোনো ব্যাটেলে রাফায়েলের মতো 4.5 জেনারেশনের একটা JF-17, মানে সবাই বলতে JF-17, আমরা অ্যাকচুয়ালি জানি না এটা F-16 এর কাজ নাকি JF-17 দ্বারা হয়েছে। এটা মানে কোম্পানিটাকে অ্যাকচুয়ালি ডুবিয়ে দিয়েছে আমি বলবো আর কি। সো আমি এটাই বলতে চাচ্ছি যে ইজ নট দ্য ম্যান, ইজ ম্যান বিহাইন্ড দ্য গান। সো পাকিস্তান ভারতের যে এয়ারফোর্সের পাইলট যারা আছে, এটা তাদের সম্পূর্ণ ব্যর্থতা এবং পাকিস্তানের সফলতা। আমি বলবো যে এই জিনিসটা যদি কোনো সফলতা চেত সিনসিয়ারলি উইথ ক্যাপাবিলিটি, আমি মনে করি যে এটা যদি তারা স্পেশাল ফোর্স দিয়ে করার চেষ্টা করতো, স্পেশাল ফোর্স আন্ডার কভার ইন্ডিয়ার ভিতরে বা পাকিস্তানের ভিতরে ঢুকাই দিতে পারতো, ওইটাতে খরচ কম হতো। যদি তারা ধরাও পড়তো পরবর্তীতে এটা নিয়ে এত বড়, এখন মনে করেন যে এখানে যদি একটা বিমানও ফেলতো, তাহলেই আমরা বালাকোটের সময় দেখেছি যে এটা আন্তর্জাতিকভাবে পাকিস্তান কিভাবে চিয়ার করেছে, এবং এটা এবং আমি ইন্ডিয়ার এই এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ার মিডিয়াগুলো দেখতেছিলাম, তারা শুরু থেকেই এই 9টা জায়গায় অ্যাটাক করেছে, তারা প্রতিশোধ নেওয়া হয়েছে, ভিকটিমদের ইয়া নিচ্ছে। বাট প্লেন ইয়ার ব্যাপারে শুধু একবারই বলেছে হ্যাঁ
আনকনফার্ম রিপোর্ট আর কোনো কিছুই বলে নাই যে ৩ জায়গায় পাওয়া গেছে। বাট এটা নিয়ে শুধু তারা চিল্লাচ্ছে। বাট অন গ্রাউন্ডে ইটস এ ফেইলড, মানে চরম ফেইলড। এবং একেকটা রাফায়েলের দাম হচ্ছে $288 মিলিয়ন। $288 মিলিয়ন। একটা যদি যায় তাহলেই তো ইয়ার কথা। ভারতের মতো একটা দেশ যেখানে ২৭% মানুষ এখনো সকালে প্রাকৃতিক কাজ করে হচ্ছে জঙ্গলে, তাদের স্যানিটেশনের সিরিয়াস সমস্যা আছে। এর 1/10 টাকা দিয়ে তারা এই তাদের দেশের মানুষের জন্য স্যানিটেশন করতে পারো না করে, তারা এই হিন্দুত্ব উগ্রবাদী এখানে পাকিস্তানের একটা দুইটা নিউক্লিয়ার পাওয়ার যেখানে সেখানে এখন পাকিস্তান যদি নিউক্লিয়ার রিটায়ার করে, ব্লেম গোস টু ইন্ডিয়া বিকজ দে হ্যাভ অ্যাটাক ফার্স্ট। সো আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি আচ্ছা, এটার জন্য একটা বাংলাদেশের যে এফেক্ট যেটা পড়তে পারে, যে এরকম একটা পাশাপাশি যুদ্ধ হলে বাংলাদেশে এফেক্ট পড়ে। বাট আমাদের এখানে একটা জি। মানে আমার যেটা সিরিয়াস কনসার্ন সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে ডিফেন্স ক্যাপাবিলিটি হাসিনার আমলে তাদের লোকজনকে আমাদের ইয়ার ভিতরে সব সেক্টরে ঢুকা দে নো এভরিথিং। আমাদের কোথায় দুর্বলতা, কোথায় স্ট্রং পয়েন্ট, কোথায় কি সবকিছু তারা জানে। এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমাদের ডিফেন্সকে সরাইতে হবে। এবং সরানোর প্রথম জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইতে হবে, কারণ জেনারেল ওয়াকারের সাথে ইন্ডিয়ার যোগাযোগ আছে, ইজ ক্লিয়ার। হয়তো পলিটিক্যাল কারণে বা পারতেছে না, বাট তার মাধ্যমে হলে কোনো কিছুই হবে না। এবং আমি মনে করি যে আমাদের এখন একটা সেনাবাহিনীর সংস্কার শুধু না, সেনাবাহিনীর যে আর্মামেন্ট ক্যাপাবিলিটি সবকিছু মিলিয়ে, কারণ আমাদের যুদ্ধের সময় ইনফরমেশন সারপ্রাইজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে পাকিস্তান যেটা করেছে এটা সারপ্রাইজ অ্যাচিভ করেছে, দে আর রেডি। হুম, তারা হিসাব করতে পেরেছে যে এরকম একটা সিচুয়েশনে তারা অ্যাটাক করতে পারে। বাট আমি মনে করি যে পাকিস্তান যদিও বলেছে 48 আওয়ার্স এর মধ্যে তারা আবার এটা রিটালিয়েট করবে। বাট আমি মনে করি তাদের উচিত হবে তারা যদি আসলেই ৩টা তো কনফার্ম, ৫টা বিমান যদি এবং একটা ইয়া করে থাকে, দিস সাফিসিয়েন্ট। এবং ওয়ার্ল্ডকে তারা দেখিয়ে দিয়েছে দে আর ক্যাপেবল। এবং এটা আমি বলব দে আর উইনিং পার্টি। থ্যাংক ইউ।